আজকে দিতে পারো সেমি মডেল। লেকচার 3 লিখে, লেকচার 3 হচ্ছে না তোমাদের আজকে সেমি মডেল। দেখো সেমি মডেলের যে ব্যাপারটা, তোমরা অনেক নাম শুনছো সেমি মডেলের, বাট অনেকে আছে আমি সেমি মডেল সম্বন্ধে বুঝি না। আসলে সেমি মডেল বলতে আমরা আসলে কি বুঝি? সেমি মডেল বলতে যদি ব্যাখ্যা লিখতে চাও তাহলে আমি আগে শোনো, দেন ব্যাখ্যাটা নিজের মতো করে লিখতে পারবে। আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, রাইট? এই মোডাল অক্সিলারি গুলো সেন্টেন্সে সবসময় অক্সিলারি হিসেবেই কাজ করে। বাট কিছু মোডাল আছে যারা সেন্টেন্সে একই সাথে কি হিসেবে কাজ করতে পারে? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে, মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, যেমন নিড অ্যান্ড ডেয়ার। ঠিক আছে? এছাড়াও কোনো কোনো গ্রামারে আমি ইউজ টুকেও দেখেছি, বাট আমাদের দেশে সাধারণত আমরা নিড এবং ডেয়ারকেই ধরে রাখি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এভাবে যে সকল মোডাল অক্সিলারি গুলো একই সাথে মোডাল এবং মেইন ভার্ব হিসেবে কাজ করে তাদেরকে কি বলা হয়? সেমি মোডাল বলা হয়। চাইলে লিখে নিতে পারো যে সকল মোডাল ভার্ব গুলো, যেমন যে সকল মোডাল ভার্ব গুলো যেমন ব্র্যাকেটে দিতে পারো, এটা যেমন নিড কমা ডেয়ার ব্র্যাকেট ক্লোজ, একই সাথে সেন্টেন্সে মোডাল এবং মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, তাদেরকে সেমি মোডাল বলা হয়। তাদেরকে সেমি মোডাল বলা হয়। সো আমি কিছু এক্সাম্পল লিখছি, দেন এদের আবার একটা এক্সপ্লেনেশন আসবে। আবার বললাম যে যে সকল মোডাল ভার্ব গুলো ব্র্যাকেটে দিতে বলছি নিড কমা ডেয়ার ব্র্যাকেট ক্লোজ, একই সাথে সেন্টেন্সে মোডাল এবং মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, তাদের কি বলা হয়? সেমি মোডাল বলে। দেখো, সো যদি আমি এরকম প্রশ্ন করি যে লিখি, তোমরা চাইলে তুলে ফেলতে পারো, আই নিড নট গো দেয়ার। এই ক্লাসটা অনেকবার করা হয়েছে, তারপরে অনেকবার ভুলে গেছো তোমরা। আই নিড নট গো দেয়ার যদি এরকম প্রশ্ন হয়, আর 2 নাম্বার ধরো বললাম যে আই নিড নট টু গো দেয়ার, টু গো দেয়ার। ওকে, 3 নাম্বার আই নিড টু গো দেয়ার, আই নিড টু গো দেয়ার। 4 নাম্বার হি নিডস নট। একটু ফাস্ট ফাস্ট যাবো, ফাস্ট ফাস্ট তোলার চেষ্টা করবে। হি নিডস নট, হি ডিডস নট গো দেয়ার। 5 নাম্বার হি needs not to go there. 6 নাম্বার he need not go there. 7 নাম্বার he needs to go there. ওকে, 8 নাম্বার লিখছি he dares not touch me. 9 নাম্বার he dare not to touch me. আচ্ছা দেব না, ওপর চলে যাচ্ছে। হ্যাঁ, 10 নাম্বার স্ক্রিন আসছে না, এই সাইডে লিখবো। এবার ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তারপরে হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। তোমার সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? হাউ, বাংলা সিনেমা না? 11 নম্বর হাউ ডিয়ার, কে বলতো সবচেয়ে বেশি মৌসুমি, তাই না? কাকে? অমৌসুমীকে। হাউ ডেয়ার ইউ টাচ মি। I don't need to go there. I don't need to go there. I don't need to go there. Okay? এই যে আমি প্রায় 12টা এক্সাম্পল লিখেছি, ট্রাই করবা যেগুলো সঠিক মনে হচ্ছে তার পাশে সঠিক চিহ্ন দিবা, আর যেগুলোকে ক্রস ক্রস মনে হচ্ছে ভুল ভুল, সেগুলোর পাশে একটা করে ক্রস চিহ্ন দিবা। ম্যাক্সিমামই ভুল আছে এখানে।
খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে তোমরা এটা জানো, কিন্তু যেন তোমাদের সময় না লাগে ভাইয়া বের করতে। মহিমা অ্যাজ দিয়ে না হয় তোমার এটা 3বার ক্লাস করা হচ্ছে। সময় যেন অল্প, দেখা মাত্র যেন বুঝতে পারো, একটা ব্যাখ্যা জাস্ট মনে হলেই সব হয়ে যাবে। সিমি হয়েছে? তোমার তো সময় লাগার কথা না। আচ্ছা, আমি কয়েকজনের নাম জানি না। আপু তোমার নাম কি? মারিয়া, মারিয়ম, মারিয়াম। আর তোমার? জবা। তোমার? সুজানা। ওকে। করেছো কেউ? সলভ হয়েছে? জেসি অ্যান্সার গুলো বলো তো আপু, দেখি কতগুলো হচ্ছে। আচ্ছা, আমি একটু ইয়া দিচ্ছি, হিন্টস দিচ্ছি। হ্যাঁ, এক্সপ্লেনেশন লিখো। লিখো নিড এবং ডেয়ার যুক্ত সেন্টেন্সে, তারপর তুমি নিজেই ভাবতে পারবা যে কোনগুলো সঠিক কোনগুলো ভুল। লিখো নিড এবং ডেয়ার যুক্ত সেন্টেন্সে, নিড এবং ডেয়ার যুক্ত সেন্টেন্সে যদি নট থাকে অথবা কোয়েশ্চেন মার্ক থাকে, নিড এবং ডেয়ার যুক্ত সেন্টেন্সে যদি নট থাকে অথবা কোয়েশ্চেন মার্ক থাকে, দেখেছো? তাহলে তারা মোরাল হিসেবে কাজ করবে। না, আন্টিদের ভালো এন্টারটেনমেন্ট চলছে না? দেখেছো? তার মানে বাদ বাকি সকল ক্ষেত্রে তারা কি হিসেবে কাজ করবে? মেইন ভার্ব হিসেবে কাজ করবে। একটা মোডাল যে আচরণ করে নিড এবং ডেয়ার ঠিক তেমনই আচরণ করবে, রাইট? এবার টেস্টার চিহ্ন দিয়ে লিখবা উল্লেখ্য যে, উল্লেখ্য যে নিড এবং ডেয়ার সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করলে এদের পরে ইনফিনিটিভ হয়। উল্লেখ্য যে নিড এবং ডেয়ার সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করলে এদের পরে ইনফিনিটিভ হয়। হয়েছে? এবার একটু এই ব্যাখ্যার উপর ভিত্তি করে এবার আবার ট্রাই করো তো। মার্জুকা অ্যান্সার গুলো বলো, কি মনে হচ্ছে? এগুলো কি? আচ্ছা রাইট, আমি বলি আই নিড নট গো দেয়ার, সঠিক নাকি ভুল? এখানে নট থাকার কারণে নিড এখানে মোডাল, আমরা যদি মোডাল পর বেস ফর্ম হয় তাই এটা সঠিক। আই নিড নট টু গো দেয়ার, সঠিক নাকি ভুল? এই যে নট থাকার কারণে নিড মোডাল, আর মোডালের পরে কি টু হয়? আই ক্যান টু গো দেয়ার হয়? নো, সো এটা হবে না। হ্যাঁ, মনে রাখবা মোডালের পর সবসময় বেয়ার ইনফিনিটিভ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আই নিড টু গো দেয়ার, এবার এটা ঠিক আছে কারণ এখানে নট যুক্ত নাই, তাই নিড এখানে মেইন ভার্ব, আমরা একটু আগে শিখলাম নিড যখন মেইন ভার্বে কাজ করে তাদের পরে ইনফিনিটিভ হয় টু গো, তাই এটা ঠিক আছে। হি নিডস নট গো দেয়ার, এটা নিড কি বলি নট আছে, তাহলে নিড এখানে মোডাল, মোডালের সাথে এসবে যুক্ত হয় হি ক্যানস, তাহলে কি হবে? এটা ভুল আছে, রাইট? হি নিডস নট টু গো দেয়ার, এটা এখানে দুইটা ভুল আছে। নট থাকার কারণে নিড এখানে মোডাল, এস হবে না বা টুও হবে না, রাইট? হি নিড নট গো দেয়ার, এটা ঠিক আছে, ভুল আছে। এটা ঠিক আছে, নট থাকার নিড এখানে মোডাল, মোডালের সাথে এসবে যুক্ত হয় না তাই এসবে যুক্ত হয়নি, এন্ড এন্ড পর ভার্ব বেস ফর্ম হয় তাই এখানে বেস ফর্মই হয়েছে। হি নিডস টু গো দেয়ার, এটা এটাও ঠিক আছে। কি কে ভুল বললো রে? হি নিডস টু গো দেয়ার, এখানে নট আছে নেই, তার মানে নিড এখানে কি মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে তো এস বেস যুক্ত হবে যেহেতু হি
হি ডেয়ারস নট টাচ মি, নট আছে, নট থাকার কারণে ডেয়ার এখানে কি মডেল, মনে হয় এস হয় না, এটা ভুল আছে। আর হি ডেয়ার নট টু টাচ মি, এটা এটা ভুল আছে, কি আছে এখানে, এটা টু হইতো না তাই না, হি ডেয়ার নট টাচ মি এটা হইতে পারে। আচ্ছা, আমার 9 পড়েছি না হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করার সময়, তো আমরা কি শিখেছিল যে নট থাকলে হচ্ছে ওটাকে ওটাই ধরবা, মানে হি ডেয়ার নট তার মানে ডেয়ার হি এরকম হবে, কিন্তু এটা শেখায় নাই যে এটা আসলে ক্যান হবে, নট থাকার কারণে কি শুধু এটা হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তো মিলবে না। আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা দেখো, হাউ ডেয়ার ইউ টু টাচ মি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে না, কোয়েশ্চেন মার্ক থাকলে ডেয়ার এখানে মোডাল, মোডাল হলে কি টু হবে, নো, সো এটা ভুল, তাহলে এটা আবার সঠিক আছে, হাউ ডেয়ার ইউ টাচ মি। আচ্ছা, আই ডোন্ট নিড টু গো দেয়ার, ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে, এই কারণ হচ্ছে ডোন্ট তো নিজে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব পরে ভার্ব ডু ডাজ এর পরে ভার্ব বেস ফর্ম হয় না, তো নিড এখানে মেইন ভার্ব, আর মেইন ভার্ব তো ইনফিনিটিভ হবে, তাই এটা সঠিক আছে। ঠিক আছে, এটা নিয়ে এনি কোয়েশ্চেন? ওকে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো আমরা মোটামুটি ফাইনাইট ভার্বের অংশটুকু বুঝতে পেরেছি, তাই না? এবার আমরা নন ফাইনাইট ভার্বে যাব। আমরা জানি নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা সংক্ষেপে কি বলতাম, আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই ইনফিনিটিভ কত প্রকার ছিল? 3 প্রকার, মনে আছে? একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে কি হাইড হয়ে থাকা, লুকিয়ে থাকা। এগুলো নিয়ে আমরা ইন ডেপথ পড়বো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে। তার আগে আমি একটু করে ধারণা দিচ্ছি। যেমন যদি বলি, তোমাদের মনে আছে ফার্স্ট পেপারে একটা লাইন ছিল, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন হচ্ছে হেল্পড হিম উইনিং হলো না কেন, বা টু উইন কেন হলো না? এখানে আসলে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে। পজিটিভ ভার্ব হেল্প, আমরা জানি পজিটিভ ভার্ব হেল্প হিসেবে হলে এরপরে টু প্লাস ভার্ব বেস ফর্ম হতে পারে, অথবা সরাসরি বেস ফর্ম হতে পারে। যেমন আই মেড হিম লাভ, আমি তাকে হাসিয়েছিলাম। আই মেড হিম লাফিং কেন হলো না, বা আই মেড হিম টু লাফ কেন হলো না? কারণ মেডের পরে সাধারণত কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। যেন আই ওয়াচ দ্য বেবি ক্রাই, আই ওয়াচ দ্য বেবি ক্রাইং, বা টু ক্রাই না হয়ে আই ওয়াচ দ্য বেবি ক্রাই কেন হলো? কারণ এরপরে ভার্বের কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। তবে প্রশ্ন হচ্ছে যদি এমন দেখো, আই ওয়াচ দ্য বেবি ক্রাই, আই ওয়াচ দ্য বেবি ক্রাইং, যদি এমনটা থাকে তাহলে ভাই ক্রাইং নিবা, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। তবে হেল্পের পরে কিন্তু কখনোই না, হেল্পের পরে তোমরা জানো পজিটিভ ভার্ব যখন পড়বে আরো ক্লিয়ার হবে যে হেল্পের পরে হয় টু প্লাস ভার্ব বেস ফর্ম, আর না হলে বেস ফর্ম। আচ্ছা, তার মানে বেয়ার মাঝে লুকিয়ে থাকে। এছাড়াও যত মোরাল অক্সিলারি আছে এদের পর ভার্ব বেস ফর্ম হয় না, এরা আসলে বেয়ার হয়ে থাকে, বেয়ার ইনফিনিটিভ হয়ে থাকে। ফুল ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি, যে উদ্দেশ্য বা পারপাস বোঝাতে আমরা ফুল ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। যেমন আই এম গোইং টু মার্কেট, মার্কেট কেন যাচ্ছি, টু বাই আ বুক, একটা বই কিনতে যাচ্ছি। সো ফুল ইনফিনিটিভ বলতে আমরা যেটা ইনফিনিটিভকে বুঝি। স্প্লিট বলতে আমরা কি বুঝি, স্প্লিট মানে দ্বিখণ্ডিত করা, ভাগ করা, আলাদা করে ফেলা। সো তুমি জানো দেখো যে টু গো এইটা হচ্ছে কি ইনফিনিটিভ, রাইট? বাট তুমি এটাকে এভাবে করো, টু কুইকলি গো বা টু সাডেনলি গো দেয়ার, টু কুইকলি গো, তাহলে টু আর গোকে আলাদা করলো না, দ্বিখণ্ডিত করলো, তাই এটাকে একসাথে কি বলা হচ্ছে, স্প্লিট ইনফিনিটিভ, রাইট? স্প্লিট। এখন হচ্ছে ফুল ইনফিনিটিভকে আবার 4 ভাগে ভাগ করা হয়, জানো এটা কি কি? সিম্পল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তোমরা একটা সবাই শীটটা খুলো, একটা শীটটা খুলবে, লিখেছি যেটা বেসিক ডেভেলপমেন্ট লিখেছি, ওটা খোলো। হ্যাঁ, স্প্লিট মানে দ্বিখণ্ডিত করা। ভাই ধরো এই যে টু গো, এর তো ইনফিনিটিভ তাই না, সো এর মাঝে কিছু একটা বসে দিলা, দ্বিখণ্ডিত হয়ে গেল। এই যে কুইকলিটা বসে দ্বিখণ্ডিত করেছে, এটা পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 দেখো কি কি লেখা আছে। সিম্পল ইনফিনিটিভ পেয়েছো পেজ নাম্বার 13 এ? সিম্পল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এগুলো আমরা দেখলেই চিনবো। প্রশ্ন হচ্ছে এদের ব্যবহারটা আসলে কোথায়, আমি কোথায় সিম্পল ইনফিনিটিভ ইউজ করব, কোথায় কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করব, বা কোথায় পারফেক্ট, কোথায় কোথায়, এই কোথায় কোথায় গুলো অ্যাকচুয়ালি আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে পড়বো। আপু জাস্ট চিনে নেওয়ার জন্য এগুলো আমি দিয়ে রেখেছি, এইটুকু তোমাদের হোমওয়ার্ক, একটু পড়বে বাসায়, জাস্ট সিম্পলি পড়বে, এক পলক দেখলেই হবে। হ্যাঁ, 4 নম্বর পেজে HW লিখে রাখো, তাহলে এতে করে দেখলে সুবিধা হয়। হয়েছে?
এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে জেরান্ড ভার্সেস পার্টিসিপল। ওকে, অ্যান্ড এইটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন এসছে মেডিকেল থেকে শুরু করে সব জায়গাতেই। কথা হচ্ছে আমি জানি শিওর যে তোমরা সবাই জেরান্ড পার্টিসিপল চিনো, ব্যাপারটা হচ্ছে কত সেকেন্ডে পারতেছো, এটা ইজ ম্যাটার। আমি যেন দেখা মাত্রই বুঝি এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, এইটাই হচ্ছে খেলা, আর কিছু না। তুমি পারবা আমি জানি দিলেই, কিন্তু সেটার জন্য সময় না লাগে, আমি দেখা মাত্রই বুঝতে পারি, সেকেন্ডের মধ্যে বুঝতে পারি এটা জেরান্ড পার্টিসিপল। বিকজ এর থেকে যেহেতু যেটার উপায় আছে আমি 1 সেকেন্ডে বের করতে পারি, সেটা আমি কেন 8-10 সেকেন্ড নষ্ট করবো? কারণ মেডিকেল বলো, সিকিউরিটি বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে টাইম ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা 10টা স্টেপের মাধ্যমে দেখা মতো যে বলতে পারি এটা জেরান্ড নাকি পার্টিসিপল। আজকে ক্লাস করার পরে লেকচারশিট থেকে শুরু করে তোমার তোমার তোমরা যে বা যারা যেই কোচিং এ ভর্তি হচ্ছ, রেটিনা, উদ্ভাস, উন্মেষ থেকে শুরু করে সবাই ইংলিশ বই দিয়েছে, সবার কাছেই ইংলিশ বই আছে, 2-3টা করে আছে। আমার লেকচার পড়ার পরে ওইখানে গিয়ে ট্রাই মারা দেখবা, দেখবা কত দ্রুত সলভ করতে পারতেছো। যদি আটকায় যাও ওগুলো নেক্সট ক্লাসে নিয়ে আসবে, সোমবারে নিয়ে আসবে, ওগুলো সলভ করে দেবো। ঠিক আছে স্যার, লেট স্টার্ট। লিখো জেরান্ড ভার্সেস পার্টিসিপল। জেরান্ড ভার্সেস পার্টিসিপল। আমি দেখতে পাচ্ছিলাম না, এই ডাস্টারগুলো কদিন পরে নষ্ট হয়ে যায়, একটা ঝামেলা। আর কিছুদিন পর ডিজিটাল বোর্ডে ক্লাস নেবো ইনশাল্লাহ, আর ডাস্টার লাগবে না। এরকম করলেই মুছে যাবে, তাই না? এরকম করলেই মুছে যাবে। হ্যাঁ, লিখছো জেরান্ড ভার্সেস পার্টিসিপল, জেরান্ড ভার্সেস পার্টিসিপল। এখানে অ্যাকচুয়ালি পার্টিসিপল আমরা দেখেছি না, পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা আসলে কোন পার্টিসিপল শিখতেছি? এখানে আসলে প্রেজেন্ট পার্টিসিপল শিখছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, দেখো যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই ভার্বটা কার মধ্যে কাজ করে, নাউনের মধ্যে কাজ করতে পারে, তখন সেটাকে আমরা কি বলি? জেরান্ড বলি। আবার গিরান্ড বললো না। এটা আমি ক্লাসেই পেয়ে বলে, ভাই আমি গিরান্ড কি বুঝি নাই। ইটস নট গিরান্ড, ইটস জেরান্ড। হ্যাঁ, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই ভার্বটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা কি বলি? পার্টিসিপল। অ্যাকচুয়ালি এটা প্রেজেন্ট পার্টিসিপল, আমরা সংক্ষেপে সেটাকে কি বলি? পার্টিসিপল বলি। তো ব্র্যাকেটে তোমার প্রেজেন্ট পার্টিসিপল লিখে দিবা। হয়েছে? ওকে, আচ্ছা। এখন কেউ বলতেই পারো যে ভাইয়া এটাও তো আইএনজি, এটাও আইএনজি, চিনবো কি হবে? যদি আমি এক কথা উত্তর দিই, নাউন হলে জেরান্ড আর অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল, বাট এই দিয়ে কি সংসার চলবে? আমি তো বুঝতে পারবো না কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। এটা বোঝার জন্য আমরা চাইলে একটা স্টেপও করতে পারি, বাট আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, বিভিন্ন ধাঁচে হতে পারে, যতগুলো ধাঁচের হতে পারে এ পর্যন্ত আমরা 10টা-11টা ধাঁচ পাওয়া গিয়েছে, প্যাটার্ন 10টা প্যাটার্ন আমরা শিখবো। তারপরে খুব কমন একটা প্যাটার্ন লিখো স্টেপ 1 দিয়ে। এটাই আমরা ছোটবেলায় শিখে এসেছি এরকম ভাবে, যে ধরো একটা ভার্বের সাথে যুক্ত হয়েছে, এই ভার্বটা দিয়ে যদি তুমি এমন বোঝাচ্ছ চলমান সেন্স বোঝাচ্ছে, চলমান সেন্স বোঝালে, চলমান সেন্স বলতে আসলে তোমরা কি বোঝো? চলতেছে, কিছু একটা কাজ করছে, যেমন আমরা গ্রামার শিখছি, চলমান সেন্স, সে খেলছে, সে যাচ্ছে, সে পড়ছে, এগুলোকে বলা হয় চলমান সেন্স। কোন একটা সাবজেক্টের উপস্থিত থাকবে, মানে ওই সাবজেক্টে কাজ করবে, কিছু না কিছু করবে, ওই কাজটা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু ওই কাজটা করবে। আর আমি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবা। ভার্বের সাথে আইনযুক্ত হয়ে এই ভার্বটা যদি কি হয়, চলমান সেন্স না বোঝালে এটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। অপারেটর কি পার্টস, তাহলে চলমান সেন্স বোঝালে কি হয়? পার্টিসিপল। আর চলমান সেন্স না বোঝালে কি হয়? জেরান্ড হয়। আচ্ছা, যদি আমি একটা এক্সাম্পল দেই এরকম করে, যে ওয়াকিং ইন দ্য মর্নিং, walking in the morning is good for health, is good for health. Number 2, I saw a walking boy
ইন দ্য ফিল্ড। ঠিক আছে, খেয়াল করো তো উপরের সেন্টেন্সে কি কেউ কোনো কাজ করছে? আমি জাস্ট নর্মালি বলছি হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো কাজ করছে, কোনো চলমান সেন্স বোঝাচ্ছে? নো। তাহলে এটা কি হয়ে যাবে? জেরান্ট। এন্ড নিচেটা দেখো, আই স আ ওয়াকিং বয়। এই বয়টা যাচ্ছে, হাঁটছে না। আমি একটা হাঁটতে থাকা ছেলেকে দেখেছি, চলমান সেন্স গ্রো করছে এখানে। সো এই ওয়াকিংটা কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। ঠিক আছে, এটুকু তো ঠিকই আছে, কিন্তু দেখবা খুব কমন একটা এক্সাম্পল পড়ে তোমাদের, যেমন এরকম পড়তে পারে যে সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ইজ আ গুড এক্সারসাইজ। এটা কি তাহলে? কারণ এখান থেকে কাজ করছে, রাইট? প্রশ্ন হচ্ছে আরজিতা বলো তো, এইটা কি ঠিক আছে নাকি ভুল আছে? মানে জেন পার্টিসিপল প্রশ্ন, সেন্টেন্সটা কি ঠিক লিখছে নাকি ভুল লিখছে, খুঁজে বের করতে হবে। ট্রাই করে দেখো তো। ভুল আছে মনে হচ্ছে। এই ভুল সেন্টেন্সটা যদি ভুল থেকে থাকে, তুমি দেখবা না হলো 10 থেকে 12 বার পড়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে, কিন্তু এটাই সেন্টেন্স পড়ছে। কিন্তু অথচ এই সেন্টেন্সটা নিয়ে গত বছর ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে। এই সেন্টেন্সটা মানে জেন পার্টিসিপল আসে না, এসছে কি সেন্টেন্সটা সঠিক না ভুল, সঠিক নাকি ভুল? আচ্ছা বলো তো, হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন হি ওয়ার এ ম্যাড, হি ওয়ার এ ম্যাড। জিনিয়ে বলো তো এই সেন্টেন্সটা কি ঠিক আছে? হি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে কথা বলছে যেন সে পাগল হয়ে গেছে। আমরা জানি অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সগুলো একটা অংশ প্রেজেন্ট পরবর্তীতে পাস্ট হয়, এন্ড হচ্ছে যদি এটা আনরিয়াল পাস্ট বোঝায়, সে তো সত্যি সত্যি পাগল হয়ে যায় নাই, তো সেটা কি হবে? ওয়ারি হবে, রাইট? আমি আরো ভেঙে 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 বলে দিলাম, বাট আই এম মেনশনিং ইটস আ রং। কোথায় রং আছে? আমি বারবার বলতে যাচ্ছি লুকিং গুড সাউন্ড নাইস থেকে বের হয়ে আসো। এক্স্যাক্টলি, আর্টিকেল হবে না। তুমি কি বলবা হি ইজ আ পোর? হি ইজ পোর। পোর যেমন একটা অ্যাডজেক্টিভ, ম্যাডও একটা অ্যাডজেক্টিভ। পোর আগে যেন আর্টিকেল বসে না, ম্যাডের আগে এখানে আর্টিকেল বসবে না, রাইট? তো এখানে আর্টিকেলটা হবে না। অ্যান্ড এখানেও সেম, গুডকে কি গণনা করা যায়? এখানে সাইজে গণনা করা যায় না, তাই এদের পূর্বে আর্টিকেলটা হবে না। আসলে কি হবে? সুইমিং ইজ গুড এক্সারসাইজ। তাহলে কেন এমনটা থাকে? এটা আসলে ভুল, প্রচলিত ভুল এটা আর কি। এন্ড এটাকে ঠিকঠাক করলে কি বলতে হবে জানো? বলতে হবে এরকম, সুইমিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড টাইপ অফ এক্সারসাইজ। একটা ফর্ম একটা টাইপ বসাবে, তাহলে এবারে ঠিক হয়ে যাবে। সরাসরি এটা বললে ভুল হয়ে যাবে। ঠিক আছে, না ভাই এটা তো ঠিক আছে, বয় তো গণনা করা যায়, এক্সারসাইজ তো গণনা করা যায়, এক্সারসাইজ তো আনকাউন্টেবল না এই জন্য, এটা ঠিক আছে। কারণ বয়ের কারণ আসলে এটা বুঝছে, মানে গুডের কারণ না, বয়ের কারণে বুঝছে। এইটা কার কারণে বুঝবে? গুড না এক্সারসাইজ, এক্সারসাইজ তো আনকাউন্টেবল, তো সেই হিসেবে তো এখানে বুঝতে পারেন না। কিন্তু যে লুকিং ইট সাউন্ড নাইস দেখাচ্ছে, এই জন্য এটা এমন হয়ে গেছে। যাই হোক, স্টেপ 1 পড়তে গিয়ে ব্যাপারটা এসেছিল, পড়তে পড়তে। এখন লিখো স্টেপ 2। স্টেপ 2 খুব সহজ। র্যান্ডমলি কিছু এক্সাম্পল লিখতে পারো এরকম ভাবে যে আমি এটাই দিই সব সময়, সহজ এক্সাম্পল তাই। সুইমিং পুল, সুইমিং বয়, ওয়াকিং ওয়াকিং স্টিক বা ওয়াকিং ম্যান, ডান্সিং গার্ল, স্লিপিং রুম, স্লিপিং রুম, রাইটিং টেবিল। ওকে, তোর এক্সাম্পল মনে আছে? রাইটিং টেবিল কতবার হাদিস পড়া আছে? তোমার দিবসে দেবে 3 বার চলছে। ঠিক আছে, দেখ মনে ভুল হলে কি করবো তোকে, থাম। সুইমিং পুল, সুইমিং বয়, ওয়াকিং স্টিক, ওয়াকিং ম্যান, ডান্সিং গার্ল, স্লিপিং রুম, রাইটিং টেবিল। আমি জানি তোমরা এটা বের করতে পারবে, বাট তোমাদের একটু হলে সময় লাগবে, চলমান সেন্স বোঝাচ্ছে কিনা বা আদেশ হবে। কিন্তু আরো একটা ইজিয়েস্ট ওয়ে আছে, দেখো প্রত্যেকটা আইনজি পরে একটা করে নাউন আছে না, দেখো এই নাউন গুলাকে তুমি একবার কি করবা,
একবার হচ্ছে এটার সাথে এই নাউনগুলো একবার ইজ এন্ড একবার হচ্ছে ফর দ্বারা, একবার ইজ যুক্ত করে ফর দ্বারা যুক্ত করে দেখবা যে অর্থপূর্ণ হচ্ছে কিনা। যদি এমন হয় এই নাউনগুলোর সাথে ইজ যুক্ত করি, যে দেখো অর্থপূর্ণ হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। হ্যাঁ, আর এদের সাথে যদি এই নাউনগুলোর সাথে যদি ফর যুক্ত করে দেখো, যদি দেখো ফর যুক্ত করে ওই ফ্রেজের অর্থ আসতেছে ঠিকঠাক ভাবে, তাহলে সেটা হয়ে যাবে জেরান্ড। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই। পুল, এই পুলটারে ধরো, পুল ইজ সুইমিং, এটা কি পসিবল? নাকি পুল ফর সুইমিং? তুমি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে দেখো সুইমিং পুলই নিজে সাঁতার কাটতেছে, এটা কি সম্ভব? নো। তাহলে এটা ইজ দ্বারা যায় না, বরং এটা ফর দ্বারা যায়। তাহলে সুইমিং পুল, পুল ফর সুইমিং, ফর দ্বারা মিলে যাচ্ছে, তাহলে এই সুইমিংটা জেরান্ড নাকি পার্টিসিপল? জেরান্ড। বয় ইজ সুইমিং নাকি বয় ফর সুইমিং? বয় ইজ সুইমিং, তাহলে এটা কি হয়ে যাবে? পার্টিসিপল। স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? ইয়েস, কারণ স্টিক লাঠি, স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটবে কি? লাঠি হাঁটার জন্য, ধরে অনেক যাদের ঝামেলা বা বয়স হয়ে তার লাঠি ধরে হাঁটে না, তাহলে কি হবে? এটা ফর, এটা জেরান্ড। ম্যান ইজ ওয়াকিং নাকি ম্যান ফর ওয়াকিং? ম্যান ইজ, তাহলে এটা হয়ে যাবে কি? পার্টিসিপল। ডান্সিং গার্ল, গার্ল ইজ ডান্সিং নাকি গার্ল ফর ডান্সিং? ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? পার্টিসিপল। রুম ইজ স্লিপিং নাকি রুম ফর স্লিপিং? তাহলে এটা কি হয়ে যাবে? জেরান্ড। টেবিল ইজ রাইটিং নাকি টেবিল ফর রাইটিং? টেবিল ফর রাইটিং, জেরান্ড। ভাই প্লিজ দয়া করে এটা ভাইব না যে ব্যক্তি বস্তু হলে এখানে হয়ে যাবে, না। ব্যক্তি বস্তু যদি হইতো তাহলে আমি নিজেই বলতাম। অফকোর্স দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে বলেই আমি ব্যক্তি বস্তু না গিয়ে ইজ এবং ফর, এটা হচ্ছে সেফ জোন। যদি দেখেন তাই মিলছে, কিন্তু ব্যক্তিগুলো কি হয়ে যাচ্ছে? পার্টিসিপল, আর বস্তুগুলো জেরান্ড হয়ে যাচ্ছে, তাই না? এটা কোন সময় নাও মিলতে পারে। তোমরা এক্সাম্পল প্র্যাকটিস করতে করতে দেখতে, বরং এটা কি ইজ এবং ফর দ্য রিপ্লেস করে এটা সেফ জোনে থাকা যায়, ঠিক আছে না? আচ্ছা, এবার লেখো স্টেপ 3। পড়বা, পড়ে আসো তাহলে, পাশের রুম ফাঁকা থাকার কথা। স্টেপ 3, এটা আরো সহজ। আমরা অনেক সময় দেখি একটা সেন্টেন্সে অনেকগুলো ভার্ব থাকতে পারে, বাট ফাইনাল ভার্ব হচ্ছে একটা ফাইনাল ভার্ব আছে, বা দুটো থাকতে পারে সিম্পল সেন্টেন্স বলতে। যদি এমন দেখো যে এই ফাইনাইট ভার্বটাকে তুমি যদি কি দ্বারা প্রশ্ন করো, হ্যাঁ, এই কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবা, সেই উত্তরে যদি ভার্ব প্লাস সাইন যুক্ত উত্তর হয়, তাহলে এই ভার্ব প্লাস সাইন যেটা কি হয়ে যাবে বলো? জেরান্ড। এন্ড যদি এরকম হয়, কি দ্বারা প্রশ্ন করে নয়, বরং কি কেমন দ্বারা প্রশ্ন করে যদি ভার্ব প্লাস সাইন যুক্ত উত্তর পাওয়া যায়, তাহলে সেই ভার্ব প্লাস সাইন যেটা হয়ে যাবে কি? পার্টিসিপল। ঠিক আছে? আচ্ছা, তাহলে খুব সহজ সহজ কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে এখানে। যেমন ধরো, টিচিং ইজ মাই প্রফেশন। টিচিং ইজ মাই প্রফেশন। ওকে, আরেকটা দিচ্ছি এরকম যে আই লাইক টিচিং। ওকে, আরেকটা দিচ্ছি দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং। প্রথম সেন্টেন্সে ফাইন্ড ভার্ব হচ্ছে ইজ, পরের সেন্টেন্সে লাইক, তারপর সেন্টেন্সে অজ। তুমি এদেরকে প্রশ্ন করো তো যে কি আমার প্রফেশন, কি? উত্তর কি হবে? টিচিং। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর ভার্ব প্লাস সাইন যুক্ত পাচ্ছ না, সেটা কি হয়ে যাবে? জেরান্ড। আমি কি পছন্দ করি? টিচিং, তাহলে এটা হচ্ছে কি? জেরান্ড। এবার দেখো স্টোরিটা কি ছিল নাকি স্টোরিটা কেমন ছিল, তাহলে এটা কি হয়ে যাবে?
ঠিক আছে না? আরেকটু সহজভাবে করে দিচ্ছি, খেয়াল করো। এখানে টিচিং সাবজেক্ট হিসেবে কাজ করছে না, আবার এখানে টিচিং কি হিসেবে কাজ করছে? অবজেক্ট হিসেবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে লিখো, একটা রিসার্চ চিহ্ন লিখো, জেরান্ড কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করতে পারে। আমরা এটাকে মেনশন করতে পারি এভাবে যে জেরান্ড কোন একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, মনে আছে? রিভাইজ হচ্ছে, জেরান্ড কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি না যে সকল জায়গায় ভার্ব প্লাস আইএনজি গুলো সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে যারা জেরান্ড, যে সকল জায়গায় ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট হিসেবে কাজ করতে পারে তারা হচ্ছে জেরান্ড। কারণ আমরা প্রথম ক্লাসে দেখেছি সাবজেক্ট অবজেক্ট তারাই হতে পারে কারা, যারা একমাত্র নাউন বা প্রোনাউনই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, রাইট? তো ভার্ব প্লাস আইএনজি জীবনে প্রোনাউন হবে না, তার মানে সেটা নাউন, আর নাউন মানে সেটা কি হবে? জেরান্ড। এবার তুমি খেয়াল করো, দ্য স্টোরেজ ফিলিং, ফিলিং কি কোনোভাবে তোমার কাছে অবজেক্ট মনে হচ্ছে এখানে? ইট কুড বি কমপ্লিমেন্ট, রাইট? বাট নট হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট না হলেই সেটা কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। আর কমপ্লিমেন্ট মানে তো সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? সেটা পার্টিসিপল। আমরা শিখেছি না লিঙ্কিং ভাবে পরে অ্যাক্টিভ ওয়ার্ড থাকে সেটা সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন হি বিকেম ম্যাড, বা আমরা দেখেছি সি লুকস বিউটিফুল, তাই না? এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। এখন এগুলো যদি ভার্ব প্লাস সাইন যুক্ত হয় তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হওয়ার কারণে সেটা কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। হোপ 3 নাম্বার স্টেপ ক্লিয়ার। এবার স্টেপ 4 লিখো। স্টেপ 4 লিখো। স্টেপ 4 এভাবে লিখবা, লিখো প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি হয়, আমরা জানি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। ওকে, তাহলে এক্সাম্পল দিতে পারি এরকম, there is no credit in earning money। মিথ্যা কথা, অনেক ক্রেডিট আছে in there is no credit in earning money। হ্যাঁ, এখন তোমাকে যদি বলি বের করো তো যে এন্ডা পার্টিসিপল, তুমি তো ভাবা চলমান শেষ বাদ, অথবা তুমি এরকম করবা যে ভাই আইএনজি পরে একটা নাউন পাইছি, তাহলে মানি ইজ আর্নিং নাকি মানি ফর আর্নিং? মানি ফর আর্নিং, তাহলে তো জেরান্ড হচ্ছে। আরো শর্টকাট হচ্ছে কি? প্রিপোজিশন আছে, প্রিপোজিশন পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে কি এটা জেরান্ড। এটা আরো সহজ হয়ে গেল না? বুঝতে পেরেছো এটা? প্রিপারেশনের পরে ভার্ব প্লাস আইএনজি সেটা কি হয়? সাধারণত জেরান্ড হয়। আর এক্সাম্পল দিচ্ছি যে বাই working hard he passed in the exam। by working hard he passed in the exam। ঠিক আছে? ওয়ার্কিং যার নাকি পার্টিসিপল, কি দেখে বুঝলা? প্রিপারেশন বাই দেখে, রাইট? দ্যাট মিন্স এটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, এটা আরো সহজ। এবার লিখো স্টেপ 5। লিখো অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে পার্টিসিপল হয়। লিখো অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে তা কি হয়? পার্টিসিপল হয়। যেমন I saw her singing। her অবজেক্ট, অবজেক্ট ভার্ব প্লাস আইএনজি আছে, আমি এটা হচ্ছে পার্টিসিপল। অথবা বলতে পারি I found him dancing। আমি তাকে নাচতে দেখেছিলাম, তাহলে এটাও হয়ে যাবে কি? পার্টিসিপল, কারণ এটা অবজেক্টের পরে আসছে। ঠিক আছে?
তোমরা আমি গত ক্লাসে ডিটারমিনার কি পড়িয়েছিলাম না? ডিটারমিনার একটা টার্ম ছিল না, পজিটিভ কেস, এন্ড ইউ নো হোয়াট ইজ পজিটিভ কেস? মহিমা বলো তো পজিটিভ কেস কি? যে সকল প্রোনাউনগুলো দ্বারা অধিকার, কেউ যদি জিজ্ঞাসা করে পজিটিভ কেস কি বলবো, যে সকল প্রোনাউনগুলো দ্বারা অধিকার বা মালিকানা বোঝায় তাদেরকে আমরা পজিটিভ প্রোনাউন বলি। এন্ড এই পজিটিভ প্রোনাউনগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ কেস, একটা ডাবল পজিটিভ কেস। যে পজিটিভ প্রোনাউনগুলোর পরে একটা করে নাউন বসতে পারে তাদেরকে আমরা কি বলি? পজিটিভ কেস বলি, রাইট? যেমন মাই, হিজ, হার, দেয়ার, ইটস, ইয়োর, এটসেট্রা, এগুলো। হ্যাঁ, এন্ড এগুলোকে আমরা সংক্ষেপে কি বলি? পিসি বলি। হ্যাঁ, তাহলে লিখতে পারো পজিটিভ কেস। তোমরা পিসি বলে এখন চিল্লাবা বাসায় গিয়ে, পার্সোনাল কম্পিউটার ভাববা। পার্সোনাল পিসি, দেখো স্টেপ 6, পজিটিভ কেস, আমরা পিসি লিখলাম, এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, আচ্ছা তোমরা বলো তো এটা কি হতে পারে? জেরান্ড হবে। কেন হবে? আমরা দেখেছি না পজিটিভ কেসের পরে অ্যাক্টিভ ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। নাউন মানে তো জেরান্ড, তাই না? তাই এটা এই ভার্ব প্লাস আইএনজি যেহেতু নাউন তাই এটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। ঠিক আছে, একটা খুব কমন এক্সাম্পল দেই, যে হি ইনসিস্টেড মি on my going there। তো মজার ব্যাপার হচ্ছে এর পূর্বে একটা কিন্তু প্রিপোজিশন বসে, অন মাই গোয়িং দেয়ার। হ্যাঁ, তাহলে মাইটা একটা পজিটিভ কেস, রাইট? এন্ড পজিটিভ কেসের পরে একটি ওয়ার্ড আছে, ভাই দেয়ার। ভাই তোমাদের মনে আছে দেয়ারটা একটা অ্যাডভার্ব না? অ্যাডভার্বটা হচ্ছে এন্ডিং না? তো তুমি তো অ্যাডভার্বকে ধরতে পারবে না। সো এই যে মাই গোয়িং, তাহলে পজিটিভ কেসের পরে ভার্ব প্লাস আইএনজি এসেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি? নাউন। নাউন মানে সেটা কি? জেরান্ড। ঠিক আছে, কাকা ক্লিয়ার? এবার লিখো স্টেপ 7। ও ও ও, এটা একটু ব্যতিক্রম আছে, লিখো এক্সেপশন। এতক্ষণে আমরা একটা এক্সেপশন পেলাম। এক্সেপশন, প্রথমে এক্সাম্পল গুলো লিখবে, তারপর আমি মানে ব্যাখ্যা বলছি। লিখো এরকম, প্লিজ অবলাইজ মি, আমাকে মাফ করবেন। প্লিজ অবলাইজ মি, লিখেছো? প্লিজ অবলাইজ মি বাই অল লিভিং দিস রুম, রুম থেকে বাইর হইয়া আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, প্লিজ আমাকে ক্ষমা করবেন। প্লিজ অবলাইজ মি বাই অল লিভিং, এলআইভি না, LEAV, লিভিং, বাই অল লিভিং দিস রুম। একজন আমাকে বলছে, ভাইয়া অবলিক মানে কি? It's oblige, it's not oblique. So please oblige me by all leaving this room. Okay? আচ্ছা আমরা অ্যাপ্লিকেশনে লিখতাম না অবলিক? অ্যাপ্লিকেশন অবলিক দিয়ে বানান মনে রাখা যায়, ঠিক আছে। and oblige thereby এভাবে করতাম না, and oblige thereby। আচ্ছা, তারপরে 2 নম্বর एग्जांपल লিখো একটা এরকম, যে I have no doubt, লিখো I have no doubt about this happening at all, এটা যে ঘটবে এটা আমার কোনো সন্দেহ আছে। I have no doubt about this happening at all, মোটেও। হয়েছে? আচ্ছা, দিসের নিচে একটা দাগ দিবা, অল নিচে একটা দাগ দিবা, এরাও তো প্রোনাউন, তাই না? খেয়াল করেছো? তো এবার একটা এক্সপ্লেনেশন লিখবা এভাবে, যে যে সকল প্রোনাউনগুলোর লিখেছো, যে সকল প্রোনাউনগুলোর ব্র্যাকেটে লিখবা দিস কমা দ্যাট কমা অল, দিস কমা দ্যাট কমা অল, ব্র্যাকেট ক্লোজ, সুনির্দিষ্ট কোনো পিসি ফর্ম নেই। পিসি মানে কি? পজেসিভ কেস ফর্ম নেই। সুনির্দিষ্ট কোনো পিসি ফর্ম নেই। আমি আবার রিপিট করব, বলেছি যে সকল প্রোনাউনগুলোর যে ব্র্যাকেট দিয়ে বলেছিলাম দিস কমা দ্যাট কমা অল, ব্র্যাকেট ক্লোজ দিয়ে বলেছি সুনির্দিষ্ট কোনো পজিটিভ কেস ফর্ম নেই, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তারা জেরার নহে পার্টিসিপল হয়ে যায়।
তারপরে ভার্ব প্লাস আইএনজি হলে তারা পার্টিসিপল হয়ে যায়। হয়েছে? আচ্ছা, এবার বুঝতে পারছো ব্যাখ্যাগুলো? দেখে অনেকটা জেরান জেরান মনে হচ্ছে না দুটোকেই, কিন্তু এটা পার্টিসিপল। ক্যান পার্টিসিপল, যেহেতু এটা এক্সেপশন তাই। ওকে, এবার লিখো স্টেপ 8, সরি স্টেপ 7। স্টেপ 7 খুব সহজ। এবার লিখতে পারো সকল কন্টিনিউয়াস টেন্সই কি হয়, পার্টিসিপল হয়। লিখতে পারো সকল কন্টিনিউয়াস টেন্সই পার্টিসিপল হয়। জি স্যার, এখন তোমরা অ্যাডমিশনের একাডেমিক না, আর তোমাদের তো এমনিতে সময় কম, আমাকে টেনে পড়াতে হচ্ছে। লিখেছো এটা? যে কোনো কারণে, ওই জন্য তো আমি উল্লেখ করিনি যে কোন কারণে, যে কোনো কারণে হতে পারে এটা। হ্যাঁ, সো লিখো উই আর লার্নিং গ্রামার। উই আর লার্নিং গ্রামার। তাহলে লার্নিং পার্টিসিপল, চলমান সেন্স বোঝাচ্ছে। স্টেপ 8 দিয়ে লিখবা অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে তা পার্টিসিপল হয়। অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে তা পার্টিসিপল হয়। আমরা অ্যাডভার্ব নিয়ে ডিটেইল ক্লাস পার্টস অফ স্পিচের ক্লাসে করব। আমার দৃঢ় বিশ্বাস যে এই যে আমরা বেসিক ডেভেলপমেন্ট ক্লাসটা করছি, আর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, দেন তারপরে আমি তোমাদের ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়াবো, অ্যান্ড তারপর পরে আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। এটির মধ্যেই কমপক্ষে 9 থেকে 10টা প্রশ্ন, মানে গ্রামারের যদি 8টা পরে এখান থেকে 5 থেকে 6টা বা 7টা কোশ্চেন কম পাবে, কারণ বিগত বছর মেডিকেল কোয়েশ্চেন্স গুলো সাধারণত এগুলো থেকেই বারবার করে প্রশ্ন আসছে। হ্যাঁ, সো এটির ওপর আমার গুরুত্ব সবচেয়ে বেশি। এরপরে টুকটাক যে ছোটখাটো টপিক আছে না, যেমন রিডান্ডেন্সি, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যারালালিজম, ড্যাংলিং মডিফায়ার, যেগুলো শুনতে অভ্যস্ত না, এগুলো আগে শেষ করে ফেলবো। লাস্টের দিকে তখন আমরা কি করব, ন্যারেশন, ভয়েস, যেগুলো আমরা না পড়লেও পারবো, বাট একটু দেখবো। সিওনিয়ান তো এটা কটা চললো, 5টা শেষ হলো, এটাতে 5টা চলছে না একসাথে, মানে টপিক গুলো করে অ্যাড করেছে এখানে 3টা করে, টোটাল কয়টা টপিক, 6টা না? নাম্বার, জেন্ডার, ইন্টারচেঞ্জ 3টা, তারপরে এসছে হচ্ছে কম্পারিজন 4টা, ল্যাটিন অ্যাডজেক্টিভ 5টা, ডেরিভেটিভ 6টা চলতেছে। এরপরে যে শীট দিব এটা, ওটাতে সিনোনিম অ্যান্টোনিম এগুলো যুক্ত থাকবে। অফকোর্স। ও বাই দ্য ওয়ে, এটা 7টা পরীক্ষা শেষ যখন হবে, তখন 7টার উপর একটা রিভিউ এক্সাম হবে 50 মার্কসের, এন্ড ওই কোশ্চেনে তোমাকে রোল নাম্বার বসাতে হবে। তোমার আপু নন্দিন আপু রোল নাম্বার দিয়ে দিবে, দিয়েছে কি? দিয়ে দিবে চিরকুটে একটা একটা করে। যখনই দেখবা যে 50টা কোয়েশ্চেন, তখন আমরা আলাদা ওএমআর ফর্ম দিব, রোল নাম্বার বসায় বসায়। যদি রোল নাম্বার ভুল করো, তোমার রেজাল্ট দিব না, কেন্দ্র মরে গেল দিব না, ওটা তো শাস্তি। আচ্ছা, অ্যাডভার্ব নিয়ে তো একটু হলো ধারণা আমরা গত ক্লাসে শিখেছি যে অ্যাডভার্ব মতো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এন্ড ভার্বকে মডিফাই করতে পারে। সো অ্যাডভার্ব এইটুকু জেনে রাখি আমরা, আমরা অ্যাডভার্বের ক্লাস ডিটেইলটা শিখবো। তবে এটা জেনে রাখবা, ভার্বকে তুমি যদি এমপিটি দ্বারা কোয়েশ্চেন করো, এমপিটি মিন্স ম্যানার, প্লেস, টাইম, কখন কোথায় কিভাবে কেন প্রশ্ন করে যে উত্তরগুলি পাবা, সেগুলি হচ্ছে কি অ্যাডভার্ব, রাইট? আচ্ছা, তাহলে ম্যানারটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম স্টেপ 8 এ, যে অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, সেটা কি হয়, পার্টিসিপল হয়। যেমন সাডেনলি ইজ অ্যান অ্যাডভার্ব, এর সাথে কি হয়েছে, ভার্ব প্লাস আইএন যুক্ত হয়েছে, এরপরে তাই এটা কি হয়েছে, পার্টিসিপল। হি ওয়েন্ট অ্যাওয়ে, অ্যাওয়েটা একটা অ্যাডভার্ব না, অ্যাডভার্ব প্লেস বুঝাচ্ছি। তাহলে এরপর যদি এরকম বলি ডান্সিং, যে নাচতে নাচতে চলে গিয়েছিল, সো এই ডান্সিংটা তাহলে কি হয়ে যাবে, পার্টিসিপল। যেটা পার্টিসিপল, অ্যাডভার্ব ভার্ব প্লাস প্লাস আইএনজি হলে কি হয়, যেটা। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে স্টেপ 8 পর্যন্ত? ঠিকঠাক। নেক্সট ক্লাস স্টেপ 9 স্টেপ 10 শিখবো। স্টেপ 9 স্টেপ 10 শেখার পরে আমরা হচ্ছে মোটামুটি একটা শেষের দিকে আর ভার্বের অন্যান্য টার্মগুলো আছে না, আদার টাইপস অফ ভার্ব, এন্ড পজিটিভ ভার্ব একটু লম্বা ধরে নিতে পারে, সেদিন 12টা থেকে এটা আমাদের ক্লাস করলে শেষ হয়ে যাওয়ার কথা। আর একটা বিষয়, একটা শীটটা বের করবে, লেখা শীটটা।
দেখি তো, বের করো। এই লেকচার শিটে যেটা কাজ করবা, দেখো ভালো করে, খুব ভালো করে পড়বা। এটা হচ্ছে পেজ নাম্বার একদম প্রথম থেকে নিয়ে, যেগুলো অনেকে পড়ে রাখতো, এই যে একটু হচ্ছে পেজ নাম্বার 11 হলো, এখানে দেখো লেখা আছে, আমি যারা ক্লাসগুলো নিলাম এগুলো আমার এখানে লেখাও আছে, পার্টিসিপল ভার্ব এন্ড জেরান্ড। দেখেছো বেসিক ডেভেলপমেন্টের পার্টিসিপল জেরান্ড, এগুলো দেখো, এগুলো আবার এখানে এক্সাম্পল করে করে দেওয়া আছে, নিজেকে একটু চেক করে নিবা। এন্ড পেজ নাম্বার 14 তে আসো, আরো ভালো করে দেওয়া আছে। ভালো করে বলতে তোমার আরো আরো প্র্যাকটিস আছে পেজ নাম্বার 14 থেকে, খেয়াল করছো? পেজ নাম্বার 14 তে, অর্থাৎ বাদ যাবে না একটি প্রশ্ন, সবগুলি দেওয়া আছে এখানে। এন্ড একদম লাস্ট অবধি একদম সেলফ অ্যাসেসমেন্ট আগে পর্যন্ত তোমরা দেখে আসবে। যদি এনি কোয়েশ্চেন হয়, আমি আগে স্টেপ 9 স্টেপ 10 নিব, দেন কোশ্চেন করা শুরু করবো, তখন আমি বলবো কোশ্চেন করো, ঠিক আছে?